আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে আজকে ইংলিশ ক্লাসে স্বাগতম। আজকে বরাবর মতো আমরা ফার্স্ট পেপার একটা প্যাসেজ নিয়ে শুরু করব, ইউনিট 2 লেসন 2। আমরা এর আগের ক্লাসটাতে লেসন ইউনিট 2 লেসন অনটা পড়িয়েছিলাম। তো এইটা আমরা শেষ করে দেন হচ্ছে আমরা গ্রামার পয়েন্টে যাব। কেমন? এই ইউনিটটা শেষ করে দেন হচ্ছে আমরা গ্রামার পয়েন্টে যাব। সো এই জন্য আমি আগে একটু এটা পড়িয়ে নিচ্ছি, কারণ এখন তোমাদের অনেকের পরীক্ষা চলতেছে। সো আমরা গ্রামারটা অনেক সুন্দর মতো মাইন্ড মন ফ্রেশ রেখে পড়বো। কেমন? তো একটু সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, আর আমাকে জানাও যে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, আমি 1 মিনিট ওয়েট করব। দেন এর মধ্যে সবাই যুক্ত হবা, দেন হচ্ছে আমি ক্লাসটা স্টার্ট করবো আর কি। আমি এই লিঙ্কটা তোমাদের কাছে শেয়ার করতেছি। সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাই আমরা। গুড, পারফেক্ট। ওকে, নার্গিস, বানু, আচ্ছা, মায়া ইসলাম, ওকে ফাইন, অনেকে যুক্ত হয়েছো, কিন্তু আরো তো যুক্ত হতে হবে। সবাই যুক্ত হও, বাট মাঝ পথে, কেউ শেষের দিকে, কেউ 10 মিনিট পর, কেউ 15 মিনিট পর, মানে মগের মূল্য পেলে তো হবে না, তাই না? শিখতে হবে, পড়তে হবে। তোমরা ভর্তি হয়েছো ওই জায়গা থেকে, তোমাদের এখান থেকে কিছু শিখে যেতে হবে। ইচ্ছে হলে যুক্ত হলাম, এখন একটু পরেই হই। সো তাহলে কি শিখবা? একটা ক্লাসের মাঝখানে যদি যুক্ত হও তাহলে তোমরা কি শিখবা? সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, আরিশা যুক্ত হয়েছো। আমার নাম আরিশা, সালাম দিয়ে চলে। ওয়ালাইকুম আসসালাম। ওকে ফাইন, যাই হোক। এখন আমি তোমাদের হচ্ছে আজকে যে পয়েন্টটা পড়াবো সেটা ইংলিশ ফার্স্ট পেপার, ইউনিট 2 লেসন 2। ঠিক আছে, এটার উপরে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, এবং এই প্যাসেজের নাম হচ্ছে কি এনভায়রনমেন্টাল পলিউশন। এনভায়রনমেন্টাল পলিউশন মানে কি বলো তো? এনভায়রনমেন্টাল পলিউশন মানে কি বলো? এনভায়রনমেন্ট মানে কি? পরিবেশ, রাইট? সো পলিউশন মানে কি? দূষণ। সো আশা করছি বুঝতে পারছো। তো শেহনাজ, পারভিন, মুন্নি যুক্ত হয়েছে। ওকে ফাইন, ওনারা দ্রুত যুক্ত হয়ে যাও। তাহলে খেয়াল করো, আমরা একটু সরাসরি প্যাসেজে চলে যাব। তোমাদের এই প্যাসেজটাতে কিন্তু আমি বরাবরের মতোই আমি প্রত্যেকটা প্যাসেজে তোমাদের আগে কিন্তু কি শব্দ অর্থ রাখি। এখন বলতে পারো, ভাইয়া আপনি তো টানা 2-3টা আমাদের প্যাসেজের উপর ক্লাস নিচ্ছেন, গ্রামার ক্লাস কি পরে নিবেন? না, দেখো, গ্রামার বলতে এটা ইংলিশ সেকেন্ড পেপার, প্যাসেজ মানে ফার্স্ট পেপার। তো আমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কিন্তু মিলিয়ে পড়তে হবে। এখন কথা হয়েছে, একটা সেকেন্ড পেপার একটা ফার্স্ট পেপার ক্লাস, এরকম অথবা এরকম। আবার ধরো একটা সেকেন্ড পেপার আমরা টপিক ধরলে ওই টপিকটা শেষ করে দেন হচ্ছে ফার্স্ট পেপার ধরা, ফার্স্ট পেপারে একটা প্যাসেজ শেষ করব, দেন হচ্ছে অন্য একটা। অর্থাৎ ধরো আমি প্রিপোজিশন পড়াচ্ছি, প্রিপোজিশনের উপর তোমাদের ধরো 5-6টা ক্লাস লাগবে, তো 5-6টা ক্লাস শেষ হওয়ার পরে পুরো প্রিপোজিশন এইবার ফার্স্ট পেপার আসবে, এরকম। তবে এখন তোমাদের একটু ফার্স্ট পেপার পড়াচ্ছি, প্রায় একটা না 2-3টা ক্লাস হলো। এর কারণটা হচ্ছে যে তোমাদের এখন সবারই মোটামুটি অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে, রাইট?
সো গ্রামার যে প্যাসেজের বিষয়টা তোমরা সহজেই এটা ক্যাপচার করতে পারো, বাট গ্রামারটিক্যাল একটু কিন্তু সময় দিতে হয়। তুমি জাস্ট ক্লাস করলেই হবে না, নিজে কিন্তু প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে। তো অনেকে এক্সামের কারণে কিন্তু প্রপার হয়তো পারবা না। এই জন্য আমি এখন ফার্স্ট পেপারে ক্লাসটা দিচ্ছি, দেন হচ্ছে তোমাদের সেকেন্ড পেপারটা আবার শুরু করবো ইনশাল্লাহ। ওকে, তো যাই হোক, আমি হচ্ছে এখানে তোমাদের শব্দ অর্থ রেখেছি প্রত্যেকটা প্যাসেজের, যেটা যেরকমটা আমি করি। সো তোমাদের জাস্ট একটু দেখাই, চোখ ভুলিয়ে নিতে পারো। যেমন এখানে আছে পলিউশন। পলিউশন মানে হচ্ছে কি বলতো? দূষণ। পলিউশন মানে কি? দূষণ। এটা তো সবাই জানো। গ্রিপ, গ্রিপ মানে কি? মুষ্টি বা কবলে। এটা হয়তো অনেকে জানতে না। ডিওলার্স মানে বাসিন্দা, বাসিন্দা বা এরকম। তো যাই হোক, আরবান, আরবান মানে কি? শহরে। সাফার্স মানে ভুক্তভোগী বা ভোগা, ঠিক আছে। তারপর ইনডিসক্রিমিনেট মানে কি? বাছ বিচারহীন বা বৈষম্য, রাইট? সো এটা বলতে পারো। তারপর হচ্ছে ডিকেট মানে দশক। তারপর সিগনিফিকেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে কোপিং মানে হচ্ছে মানিয়ে নেওয়া। কপিং, দেখো কপিং অর্থ কি? মানিয়ে নেওয়া। এটা হয়তো অনেকে জানতো না, রাইট? সো কপিং মানিয়ে নেওয়া। ভ্যারাইটি মানে বৈচিত্র্য। এবং এই সবগুলো আবার সিনোনিম অ্যান্টোনিমস মানে সমর্থক এবং বিবর্ধক শব্দ কিন্তু দেওয়া রয়েছে। তো চলো এরপর আমরা নেক্সট স্লাইডটি একটু জাস্ট চোখ ভুলিয়ে নেই। পয়জনাস মানে হচ্ছে কি? বিষাক্ত। পয়জনাস, আমার সাথে সাথে তোমরা বলবা। এখন পড়তে বসছো না? আমার সাথে সাথে তোমরাও বলবা, তাহলে বেটার হবে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, মিসকাত, শাকিন, সুখী যুক্ত হয়েছে, কামরুল যুক্ত হয়েছে, ভেরি গুড। আচ্ছা, তাহলে খেয়াল করো কি? পয়জনাস। পয়জনাস অর্থ কি? বিষাক্ত। আমার সাথে সাথে তোমরাও বলবা, প্রত্যেকটা শব্দ তিনবার বলবো, তোমরাও তিনবার বলবা। এবার আছে এক্সহাস্ট। এক্সহাস্ট, এক্সহাস্ট মানে হচ্ছে নির্গত ধোঁয়া, অর্থাৎ ধোঁয়া বের হওয়া। এক্সহাস্ট হচ্ছে কি? ধোঁয়া বের হওয়া। এক্সহাস্ট হচ্ছে কি? ধোঁয়া বের হওয়া। তারপর যে হ্যাজার্ডস। হ্যাজার্ডস মানে কি? বিপজ্জনক। হ্যাজার্ডস মানে বিপজ্জনক। হ্যাজার্ডস বিপজ্জনক। এবার দেখো মিনিমাইজ, কমানো। মিনিমাইজ কমানো, মিনিমাইজ কমানো। লেসন, সরি লেসেন। একটা যে লেসন মানে পাঠ, রাইট? সো পাঠ বা অনুচ্ছেদ। আর লেসেন মানে হচ্ছে কি? হ্রাস করা। লেসেন হ্রাস করা, লেসেন হ্রাস করা। তারপর হচ্ছে কি? রিলোকেট। রিলোকেট মানে স্থানান্তর করা। লোকেট মানে কি? কোনো অবস্থান বোঝায়। আর রিলোকেট মানে হচ্ছে কি? স্থানান্তর করা বোঝায়। তারপর দেখো স্প্রেড মানে ছাড়িয়ে পড়া, ছড়িয়ে পড়া, সরি। স্প্রেড মানে কি? ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়া। তারপর হচ্ছে কি? সেডিমেন্ট মানে তলানি, তলানি। সেডিমেন্ট অর্থ কি? তলানি। সেডিমেন্ট, তলানি, সেডিমেন্ট, তলানি, সেডিমেন্ট, তলানি। তারপর হচ্ছে কি? ইরোশন মানে ক্ষয় বা ভাঙন। ইরোশন মানে কি? ক্ষয় বা ভাঙন, ক্ষয় বা ভাঙন। তারপর হচ্ছে কি? ডিসপোজাল মানে নিষ্কাশন। ডিসপোজাল, নিষ্কাশন, ডিসপোজাল, নিষ্কাশন। ওকে ফাইন। আমরা তাহলে একটু নেক্সট স্লাইডে যাব। এই স্লাইডটা শব্দার্থ শেষ, দেন হচ্ছে সরাসরি আমরা প্যাসেজে যাব, কেমন? ওকে, এইবার দেখো এনার মাউস মানে বিশাল। এনার মাউস বিশাল, এনার মাউস বিশাল, এনার মাউস বিশাল। তোমরা কি পড়তেছো আমার সাথে সাথে? মনে মনে না, জোরে জোরে পড়বা। জোরে জোরে বলতে ফাটাই দিতে হবে তা না, যদি তুমি চাও অনেক জোরে বলতে বলতে পারো, সমস্যা নেই, বাট একটু জোরে জোরে বলবা। তাহলে এটা কি তোমার এখানে গেঁথে থাকবে। ওকে, মার্স আফসানা যুক্ত হয়েছে, ভেরি গুড। অনেকেই যুক্ত হয়েছে ইতিমধ্যে, মাশাল্লাহ। এবার দেখো ভলিউম মানে কি? পরিমাণ। ভলিউম মানে কি? এটা কি সাউন্ড বাড়ানো না? হ্যাঁ, সাউন্ড বাড়ানো এটা একটা পরিমাণ বোঝায়, যে বা সাউন্ডের কি পরিমাণ বাড়ানো কমানো এটা। যাই হোক, এবার আছে দেখো মিস ম্যানেজমেন্ট মানে অব্যবস্থাপনা। ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা, আর মিস ম্যানেজমেন্ট হচ্ছে অব্যবস্থাপনা। তারপর আছে থ্রেট মানে হুমকি। থ্রেট অর্থ কি বলতো? হুমকি। দেন হচ্ছে দেখো ড্রেইনেজ। ড্রেইনেজ মানে কি? নিষ্কাশে, সরি নিকাশি ব্যবস্থা। ড্রেইনেজ মানে কি? নিকাশি। এখন নিকাশি ব্যবস্থা আসলে কি? এক্সট্রিমলি সরি, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, তোমরা জাস্ট 1 মিনিট ওয়েট করো। একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, বাট খুব মজার, তোমরা শুনলে হয়তো মজা পাবা। বাট গেস করো কি হইতে পারে আমার। কি হইতে পারে বলো? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ক্লাসের মাঝখানে, যার কারণে আমি যেতে বাধ্য হয়েছি, যদি রিকভারি করতে একটু সময় লাগবে, তারপরে আমি তোমাদের ক্লাসটা কন্টিনিউ করে যাচ্ছি। যাক, গ্রোথ মানে হচ্ছে কি? বৃদ্ধি। গ্রোথ, বৃদ্ধি, গ্রোথ, বৃদ্ধি, একসাথে পড়ো। আর তোমরা একটু গেস করো তো, লেখো তো কি হইতে পারে। তারপর দেখো রিসাইকেলিং মানে হচ্ছে পুনঃ প্রক্রিয়াজাতকরণ।
রিসাইক্লিং মানে হচ্ছে কি পুনঃ প্রক্রিয়াজাতকরণ। তারপর হচ্ছে রিফিউজ মানে আবর্জনা, রিফিউজ আবর্জনা। তারপর হচ্ছে কি ফার্টিলিটি, ফার্টিলিটি মানে কি উর্বরতা। ফার্টিলিটি অর্থ কি বলতো? উর্বরতা। একটু গেস করো তো, একটু গেস করো। আচ্ছা যাই হোক, এরপর আমরা মূল প্যাসেজটাতে চলে আসবো। বুঝতে পারছো? ওকে, কি তোমরা কি মজা টজাও বুঝো না? ক্লাসে একটু ছোট তো। 9টা 35 বাজে, আরেকজন বলছে কি স্যার? হাই রে পোলাপান। আচ্ছা, এখানে মেসেজ না করে তোমাদের ইংলিশ ম্যাথের টেলিগ্রাম গ্রুপে ক্লাসের লিংক দেওয়া হয়েছে, ইংলিশ ক্লাস চলতেছে, ক্লাসে যুক্ত হও। আরেকজনে বলছে যে স্যার ক্লাস, আচ্ছা। তোমাদের অনেক কিছু শিখাতে হবে, মানে পড়াশোনার বাইরেও, এটার উপর আলাদা ক্লাসও প্রয়োজন। ওকে, আচ্ছা। আমরা যে জায়গাটায় ছিলাম, চলো শুরু করে দেই। প্রবলেমটা সলভ হয়েছে, মানে কথা হয়েছে কি, মানে তোমাদের ক্লাসের মাঝখানে বুঝছো, পড়াতে যে একটা মশা আর মুখের মধ্যে ঢুকে গেছে। সো এই হচ্ছে বিষয়। ওকে, জিনিসটা অনেক হাসির তাই না? হু। আচ্ছা দেখো, তাহলে আমরা হচ্ছে আজকে যে বিষয়টা পড়বো এনভায়রনমেন্টাল পলিউশন। ঠিক আছে, যে যে পরিবেশের যে দূষণ আছে সেটা নিয়ে মূলত প্যাসেজটা, এবং এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য। ঠিক আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজটা। তাহলে খেয়াল করো, আমরা একটু দেখি। বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ, অর্থাৎ বাংলাদেশ এখন আক্রান্ত বা কবলে। গ্রিপ মানে কি বলতো? বাধা বা কোনো কিছুর কবলে, এরকম বোঝানো হয়েছে। তাহলে বাংলাদেশ এখন কি একটা জিনিসের কবলে। কিসের কবলে? অল সর্টস পলিউশন। অলস মানে কি সকল বা সব, আর শর্টস মানে ধরন, মানে সকল ধরনের কি পলিউশন। পলিউশন মানে কি দূষণ। অর্থাৎ বাংলাদেশ সকল ধরনের দূষণে আক্রান্ত বা কবলে বা আবদ্ধ। বাংলাদেশ সকল ধরনের দূষণের কি কবলে, বাংলাদেশ সকল ধরনের দূষণের কবলে, অথবা বাংলাদেশ সকল ধরনের দূষণে আক্রান্ত। ওকে, লাইক, যেমন। লাইক অর্থ দুইটা, মানে তিনটা। একটা হচ্ছে পছন্দ করা, আর একটা হচ্ছে মতো। আবার যেমন অর্থ হয়, বাট মতো অর্থই দেব। যেমন কিসের মতো? যেমন এয়ার পলিউশনের মতো, পলিউশন, তারপর সয়েল পলিউশনের মতো। অর্থাৎ এয়ার পলিউশন মানে বায়ু দূষণ, সয়েল পলিউশন যেটাকে আমরা মাটি দূষণ বলি, তারপর হচ্ছে ওয়াটার পলিউশন যেটাকে আমরা পানি দূষণ বলি। এটা তো এই ধরনের দূষণ। তো দ্য ডেভেলপার্স অফ দ্য আরবান এরিয়াস, অর্থাৎ আরবান মানে কি বলতো? শহর, শহর, শহর। এরিয়া মানে শহর ও এরিয়া।
তার শহুরে এরিয়ার যে বাসিন্দা বা আমরা যে বাস ঠিক আছে, সরি, সরি, সাময়িক প্রবলেমের কারণে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আচ্ছা, দেখো এবার কি আছে যে দ্য ডুয়েলার্স অফ আরবান এরিয়াস, অর্থাৎ শহর অঞ্চলের যারা বাসিন্দা আছে, আর দ্য ওর্স্ট সাফার, তারা সবচেয়ে এর ভুক্তভোগী। তারা সবচেয়ে এর কি ভুক্তভোগী? কেন ভুক্তভোগী? অফ সাচ পলিউশন, মানে এমন দূষণে সবচেয়ে বেশি কি শহর অঞ্চলের বাসিন্দারা ভুক্তভোগী। দ্য ইনডিসক্রিমিনেট, ইনডিসক্রিমিনেট মানে কি অবিচারহীন, অবিচারহীন, অবিচারভাবে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে হচ্ছে কি বলতো, শিল্পায়ন, মানে অবিচারহীন বা অপরিকল্পিত শিল্পায়ন। প্রসেস অর্থাৎ প্রক্রিয়া, প্রসেস মানে কি প্রক্রিয়া, অর্থাৎ অবিচারহীন অথবা অপরিকল্পিত শিল্পায়ন প্রক্রিয়া ইন বাংলাদেশ, বাংলাদেশে ওভার দ্য পাস্ট ডিকেডস, গত কয়েক দশক থেকে হ্যাজ ক্রিয়েটেড, সৃষ্টি হয়েছে সিগনিফিকেন্ট এনভায়রনমেন্টাল পলিউশন, কিছু গুরুত্বপূর্ণ কি বলতো পরিবেশগত সমস্যা। আচ্ছা, তো এখন আমরা এখানে একটা বিষয় আছে, তো পরিবেশগত সমস্যা নিয়ে আমরা এটা একটা টাইটেলের মতো, এক কথায় টাইটেল বিষয়টা আমরা বুঝলাম। সো এখন আমরা এটা কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করছে ব্যাসেস। তো প্রথমটাতে ধরছে এক নম্বরে বায়ু দূষণ, যেটাকে এয়ার পলিউশন বলে, এটা নিয়ে কথা হবে যে বায়ু দূষণ আসলে কেন হচ্ছে বা এই বিষয়গুলো। তোমাদের যদি এই প্যাসেজ গুলো মজা লাগবে না, বাট এইগুলোই পরীক্ষায় সবচেয়ে বেশি কমন উপযোগী। এই প্যাসেজ থেকে হয়তো বা তোমার গ্যাপ ফিলিং আসতে পারে, যেটাকে উইদাউট ক্লুজ টাইপে হচ্ছে তোমাদের কোশ্চেন এখান থেকে কিন্তু আসতে পারে। ওকে ফাইন। এবার দেখো এয়ার পলিউশন কামস ফর্ম, অর্থাৎ বায়ু দূষণ আসে। দেখো এয়ার পলিউশন মানে কি বায়ু দূষণ, কামস মানে আসা, ফর্ম মানে থেকে। কি থেকে বায়ু দূষণ হয় বলো তো, বা আসে? আ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস, আ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস, অর্থাৎ বিভিন্ন ধরনের, সোর্স মানে কি উৎস, বুঝতে পারছো? বিভিন্ন ধরনের কি উৎস থেকে, অর্থাৎ একটা ব্যাপক বিভিন্ন ধরনের উৎস থেকে। ওয়াইড মানে ব্যাপকতা অর্থে বোঝানো হয়, অনেক, প্রচুর, ঠিক আছে? সো ইন বাংলাদেশ, কোথায়? বাংলাদেশ, বাংলাদেশের অর্থাৎ বিভিন্ন ধরনের উৎস থেকে এয়ার পলিউশনটা আসে বা হয়ে থাকে। কি সে বিষয়টা আমরা একটু দেখি, যেমন পয়জনাস এক্সহাস্টস, অর্থাৎ বিষাক্ত যে নির্গমন, এক্সহাস্ট মানে কি নির্গত হওয়া, আর পয়জনাস মানে কি বিষাক্ত, অর্থাৎ যে বিষ নির্গত হওয়া, অর্থাৎ বিভিন্ন পচনশীল ময়লা আবর্জনা বা হচ্ছে বা তোমার হচ্ছে যে ড্রেনের থেকে, কলকারখানার ময়লা আবর্জনা থেকে যে হচ্ছে বায়ু মানে বাতাসের সাথে যে মিশে যায় যে বিষাক্তগুলো, সেগুলো বোঝানো হয়েছে। যে ফর্ম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, এক কথায় যে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস অর্থাৎ শিল্প কলকারখানা। ব্রিক ক্লিনস মানে হচ্ছে ইটের ভাটা, ব্রিক ক্লিনস মানে হচ্ছে ইটের ভাটা। ওল্ড অ্যান্ড প্রপারলি সার্ভিসড ভেহিকলস, এবং পুরনো বা ত্রুটিপূর্ণ যে যানবাহন আছে, সেই যানবাহন থেকে আসা যে নির্গত কি বলতো বিষাক্ত যে ধোঁয়াটা, যেটা বা হচ্ছে যে হ্যাঁ বিষাক্ত যে ধোঁয়াটা, যেটা কিসের সাথে মিশে? বাতাসের সাথে মিশে, ঠিক আছে? তো অ্যান্ড ডাস্ট ফর্ম রোড, এবং রাস্তার পাশে যে ময়লা আবর্জনা স্তূপ করে রাখা। অ্যান্ড কনস্ট্রাকশন সাইট, এবং নির্মাণাধীন যে ভবনগুলো, সেখান থেকে যে তোমার হচ্ছে যে এক কথা হচ্ছে বালু, ইট, পাথর, এই যে গুঁড়াগুলো বাতাসের সাথে মিশে আমাদের শ্বাসের মধ্যে ঢুকে যায়, শ্বাস মানে মানে আমরা শ্বাস নেওয়ার মাধ্যমে আমাদের ভিতরে লাংসে সমস্যা করে। তো এই বিষয়গুলো আর সাম অফ দ্য মেজর সোর্স, এবং কিছু গুরুত্বপূর্ণ উৎস অফ এয়ার পলিউশন, বায়ু দূষণের প্রধান, অর্থাৎ
এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে বায়ু দূষণের প্রধান উৎস। আমি একদম তোমাদের একটু অর্থটা ভালো করে বুঝিয়ে দেই। অর্থাৎ এয়ার পলিউশন মানে বায়ু দূষণটা হয় মূলত বাংলাদেশের বিভিন্ন ধরনের বিষাক্ত নির্গমন, মানে বিষাক্ত যে নির্গমনটা হয়ে থাকে সেটা থেকে। ঠিক আছে, যেরকম যেমন কি কি আছে, এটা মানে শিল্প কলকারখানা থেকে ময়লা আবর্জনা থেকে যেটা বায়ুর সাথে মিশে, ইটের ভাটার যে ধোঁয়া, কালো ধোঁয়া, পুরনো বা ত্রুটিপূর্ণ গাড়ির যে কালো ধোঁয়া, ঠিক আছে, এই বিষয়গুলো, অ্যান্ড ডাস্ট ফ্রম সোর্স, এবং এবং যেটা কিনা কি বলতো বায়ু দূষণের একটা প্রধান উৎস। বুঝতে পারছো, বায়ু দূষণের একটা কি প্রধান উৎস। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ক্লিয়ার? তো চলো আমরা এবার নেক্সট স্লাইডে যাই। আশা করছি তোমরা এটা ক্লিয়ার হয়েছে। দেখো এই বিষয়টা তোমরা অনেকে আমলে নেও না, সেন্টেন্স বাই সেন্টেন্স তোমরা যদি একটু আমি যেভাবে পড়াই একটু বোঝার চেষ্টা করো, এটা কি শুধু তুমি প্যাসেজ শিখবা? অবভিয়াসলি না, তুমি ইংলিশও শিখবা। ইংলিশ কিভাবে অর্থ সহকারে পড়তে হয়, এখান থেকে কিভাবে ইংলিশে নিজে থেকে লিখতে হয় সেটাও এখান থেকে শিখতে পারবা। গ্রামাটিক্যাল পয়েন্টগুলো শিখতে পারবা। আমরা আর্টিকেল যখন শিখি তখন আর্টিকেল নিয়ে চিন্তা করি, নো, এই যে আমি একটা সেন্টেন্স পড়াইছি এর মধ্যে কি কি প্রিপোজিশন কিভাবে কাজ করছে, আর্টিকেল কিভাবে কাজ করছে, এটা একটু ডিফাইন করা। এত গভীরে এখন যাওয়ার প্রয়োজন নেই, তারপরও একটু বোঝার চেষ্টা করা, যাতে করে তুমি নিজে নিজে লিখতে পারো। আর নিজে নিজে লেখা মানেই তুমি প্রিপারেশনটা শিখতেছো, কমপ্লিটিং সেন্টেন্সটা শিখতেছো, আর্টিকেলটা শিখতেছো, ট্রান্সফরমেশন সেন্টেন্স শিখতেছো। এই বিষয়গুলো কিন্তু সব এখান থেকে হয়ে যাবে। এরপরে যখন আমরা গ্রামাটিক্যাল পড়াবো এবং ওইটার সাথে এইটা যখন মিলাবা দেখবা একদম ইজি। ওকে, যাই হোক, তো উই ক্যান মিনিমাইজ। আর ইংলিশ শিখতে হলে অবভিয়াসলি তোমার অর্থ জানতে হবে, ফার্স্ট অফ অল অর্থ বুঝতে হবে, এটা মাস্ট বি। এবার দেখো, উই ক্যান মিনিমাইজ দিস টাইপ অফ পলিউশন, আমরা এই ধরনের দূষণ কমাতে পারি। উই ক্যান মিনিমাইজ মানে মিনিমাইজ মানে কি কমানো, তাহলে আমরা কমাতে পারি কি এই টাইপ দূষণ, রাইট? সো বাই মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকলস, মানে মোটর চালিত যানবাহনের ব্যবহার কমিয়ে আমরা এই ধরনের পলিউশন আমরা কমাতে পারি। কারণ অনেকগুলো সেক্টর, এর মধ্যে একটা সেক্টর আছে কি যানবাহনের কালো ধোঁয়া, রাইট? সো মোটর ভেহিকেল যদি আমরা কমাই তাহলে কি অনেক, কারণ একটা বাসে কতজন লোক যায়, অনেক লোক ধরে 40-50 এরকম, রাইট? 30। তো একটা গাড়ি থেকে কালো ধোঁয়া বের হয়, ওকে ফাইন। ওই 40-50 জন যদি মোটরসাইকেলের কথা চিন্তা করো, 40 জনের জন্য মোটরসাইকেল কয়টা লাগবে? 20টা। তার মানে 20টা মোটরসাইকেল থেকে কালো ধোঁয়া যতটুকু আসবে, গাড়ি থেকে কি ততটুকু আসবে? না, মানে গাড়ির চেয়ে কয়েক গুণ বেশি 20টা মোটরসাইকেল থেকে কালো ধোঁয়াটা আসবে। তো এই জন্য বলছে যদি মোটর ভেহিকলস আমরা কমাতে পারি তাহলে এই দূষণ কমানো সম্ভব অনেকটাই। অ্যান্ড অ্যাভয়েডিং দ্য ইউজ অফ ভেহিকলস ওল্ডার দেন 20 ইয়ার্স, এবং 20 বছরের বেশি বয়স্ক যেসব গাড়ি আছে সেগুলোও তুলে দিতে হবে। কেন? কারণ 20 বছর মানে বেশি বয়সের যে গাড়িগুলো সেগুলো ইঞ্জিনটা স্বাভাবিকভাবে কি অত একটা ভালো থাকে না, যার ফলে ওই ইঞ্জিন থেকে দেখবা কালো ধোঁয়াটা বেশি আসে। দেখবা পুরাতন গাড়ি যখন যায় অনেক সময় মানে এত কালো ধোঁয়া ছাড়ে মানে কিছুই দেখা যায় না, মেজাজটা খারাপ হয়ে যায়, রাইট? সো এই বিষয়গুলো এরপর খেয়াল করো যে উই মে অলসো ইউজ প্রপার লুব্রিক্যান্টস, অর্থাৎ আমরা সঠিক লুব্রিক্যান্ট ব্যবহার করতে পারি, ঠিক আছে, টু লেসেন কমাতে দ্য লেভেল অফ এমিশন অ্যান্ড পলুট্যান্টস। কি কমাতে বলো তো? দূষণ পদার্থের মাত্রা কমাতে, অর্থাৎ একই সাথে দূষণ মাত্রা কি বলতো কমাতে। এমিশন মানে হচ্ছে কি বলতো নির্গত হওয়া, যেটা নির্গত হয়। আর পলুটস মানে কি বলতো মানে হচ্ছে পদার্থ, তোমার হচ্ছে পলুস হচ্ছে কি দূষণ, রাইট? আর এমিশন মানে কি নির্গমন হওয়া, ঠিক আছে? আর হচ্ছে তোমার এই যে যেমন লেভেল মানে হচ্ছে লেসেন লেভেল, অর্থাৎ তোমার দূষক পদার্থের মাত্রা কমানো। দা গভর্নমেন্ট, অর্থাৎ একটা কথা হচ্ছে যে আমরা এই এই ধরনের দূষণ কমাতে পারি। কেন কমাতে পারি? কয়েকটা সেগমেন্ট আছে। প্রথম সেগমেন্টটা ছিল কি মোটর ভেহিকেল যদি আমরা রিডিউস করতে পারি, 20 বছরের বয়সে যে গাড়িগুলো আছে সেগুলো যদি আমরা উঠিয়ে দিতে পারি। তারপর হচ্ছে অ্যান্ড উই মে অলসো ইউজ প্রপার লুব্রিকেন্টস, এবং আমরা যদি সঠিক লুব্রিকেন্ট ব্যবহার করতে পারি, ঠিক আছে, এবং এবং নির্গমন এবং দূষক পদার্থের মাত্রা কমাতে
যদি আমরা সঠিক লুব্রিকেন্ট ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এটা কমানো সম্ভব। এবার দেখো, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে করবা, একটু রেসপন্স করবা। দ্য গভর্নমেন্ট মে রিলোকেট, অর্থাৎ সরকার সরিয়ে নিতে পারে। রিলোকেট কি সরিয়ে নিতে পারে? দেখো, সরকার সরিয়ে নিতে পারে হ্যাজার্ডস ইন্ডাস্ট্রিজ লাইক ব্রিক লেন্স, অর্থাৎ ঝুঁকিপূর্ণ শিল্প। সরকার কি সরিয়ে নিতে পারে বলতো? ঝুঁকিপূর্ণ শিল্প, যেমন ইটের ভাটা গুলোকেও তারা চাইলে কি সরিয়ে নিতে পারে। ঝুঁকিপূর্ণ, হ্যাজার্ডস মানে কি ঝুঁকিপূর্ণ, রাইট? ইন্ডাস্ট্রিয়াস মানে শিল্প, ঝুঁকিপূর্ণ শিল্প, লাইক কিরকম, যেমন ইটের ভাটা এগুলো। অ্যান্ড টু এরিয়াস অ্যাওয়ে ফ্রম হিউম্যান হ্যাবিট্যান্টস, এবং জনবসতি থেকে দূরে। টু এরিয়াস অ্যাওয়ে, অ্যাওয়ে ফ্রম মানে হচ্ছে কি দূরে থাকা। কি থেকে দূরে থাকা? হিউম্যান হ্যাবিটেশনস, অর্থাৎ মানুষ যেখানে বসবাস করে সেই জনবসতি থেকে দূরে সরিয়ে রাখা। ঠিক আছে? অর্থাৎ এই যে কলকারখানা এগুলো মানুষের জনবসতির আশেপাশে না রেখে দূরে রাখা, তাহলে পরিবেশের ক্ষতিটা কম হবে। এইবার আসে আমরা পানি দূষণ মানে ওয়াটার পলিউশনটা দেখবো। দেখো, ওয়াটার পলিউশন ক্যান অকর, পানি দূষণ ঘটতে পারে। অকর মানে কি ঘটা, অকর মানে কি ঘটা, ঘটতে পারে। ইন ওশিনস, রিভার্স, লেকস, পন্ডস অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভয়েস। রিজার্ভয়েস মানে হচ্ছে কি, ওশিন মানে হচ্ছে কি সমুদ্র, রিভার্স মানে কি নদী, লেকস মানে হচ্ছে তুমি এক কথা বলতে পারো লেক, তো লেক আমরা স্বাভাবিকভাবে জানি যে এবং হচ্ছে পন্ডস মানে পুকুর, আন্ডারগ্রাউন্ড রিজার্ভস এবং হচ্ছে যে ভূগর্ভস্থ যে তোমার জলাধার আছে। হ্যাঁ, এই জলাধার পানি দূষণ ঘটতে পারে, অর্থাৎ সমুদ্রে, নদীতে, লেকে, পন্ডসে এগুলা পানি দূষণ হইতে পারে। অ্যাজ ডিফারেন্ট ওয়াটার সোর্স ফ্লো টুগেদার, যেহেতু বিভিন্ন পানির উৎস, যেহেতু অ্যাজ মানে কি যেহেতু, ডিফারেন্ট ওয়াটার সোর্স বিভিন্ন পানির উৎস, ফ্লো টুগেদার একসাথে প্রবাহিত হয়। যেহেতু বিভিন্ন পানির উৎস কি হয় একসাথে, যেমন সমুদ্র থেকে কোথায় পানি যায়? নদীতে। নদী থেকে অনেক সময় পুকুর, লেকেও পানি যায় কিন্তু নিচ দিয়ে। ঠিক আছে? তো এই একটা ব্যাপার। তো এই জন্য হচ্ছে কি হয়েছে, দ্য পলিউশন ক্যান স্প্রেড ইজিলি অ্যান্ড কুইকলি, এই জন্য কি দূষণটা খুব সহজেই ছড়িয়ে যেতে পারে, রাইট? দূষণটা কি খুব সহজেই ছড়িয়ে যেতে পারে। দ্য পলিউশন দূষণ ক্যান স্প্রেড ছড়িয়ে যেতে পারে ইজিলি সহজে অ্যান্ড কুইকলি, রাইট? সো আশা করছি তোমরা এটাও ক্লিয়ারলি বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই প্রশ্ন করতে পারো। সো আমি উত্তর দিব। রেসপন্স করবে আমাকে, হ্যাঁ? কারো কোনো কোশ্চেন থাকলে অবভিয়াসলি রেসপন্স করবে। কি বলবো, যেমন ধরো একটা ছেলে বারবার আমাকে মেসেজ দিচ্ছে, আমি একটু দেখছি মাত্র, যে ও নাকি লিংকে ক্লিক করলে আসে না। এটা হয় কি, যারা লাইট ইউজ করো ফেসবুক তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, অনেকে লাইট ইউজ না করলেও দুই একটা ক্ষেত্রে হয়, বাট যারা লাইট ইউজ করে তাদের ক্ষেত্রে হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ধরো তোমার লিংকে কাজ করতেছে না, তো তুমি সরাসরি গ্রুপে যাও ফেসবুক। এই সিম্পল বিষয়টা তোমরা অনেকে বুঝো না। ক্লিয়ার তোমরা? এবার নেক্সট স্লাইডটি করবো। দেখি ওই ছেলেটাকে একটু ক্লাসটাতে আমি দেখি ও এসে যুক্ত আছে কিনা। সবই ঠিক আছে। শোনো, তুমি হচ্ছে যদি লিংকে ক্লাস না আসে করে তবে ক্লাস করতে, যদি প্রবলেমটা হয়ে থাকে তুমি সরাসরি ফেসবুক গ্রুপে যাও। মানে ফেসবুক গ্রুপ কিন্তু দুইটা, তুমি সায়েন্স গ্রুপটাতেই বারবার মেসেজ দিচ্ছ। টেলিগ্রামও দুইটা, ফেসবুকও দুইটা, একটা হচ্ছে তোমার সায়েন্সের জন্য আর একটা হচ্ছে ইংরেজি গণিতের জন্য আবার আলাদা একটা গ্রুপ। আর এই গ্রুপে ভর্তি হওয়ার সময় কিন্তু আমরা লিংক দিয়ে দিয়েছি, ওই লিংকে ক্লিক করেও যেতে পারো, অথবা তুমি সরাসরি ফেসবুকে যে তোমার গ্রুপ অপশনে গেলেও কিন্তু পাবা। ওকে, এই নামেই লেখা, নবম দশম টার্গেটে প্লাস ব্যাচ ইংলিশ প্লাস ম্যাথ, আর একটা গ্রুপ নবম দশম শ্রেণী টার্গেটে প্লাস ব্যাচ সায়েন্স। তো এই বেসিক পয়েন্টটা বুঝতে হবে। ওকে ফাইন, আমি একটু ওকে হচ্ছে ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এরপরে খেয়াল করো, আমরা একটা সিস্টেম করতেছি, যারা নিয়মিত ক্লাস করবা না, এক সপ্তাহ যদি আমরা কাউকে দেখি যে ক্লাস করে নাই, বা দেখা গেছে দুই একটা সাবজেক্টে ক্লাস করে দুই একটা করে না,
সো তাদেরকে আমরা ব্যান করব। এক সপ্তাহ দেখবো যে কোন কোন স্টুডেন্ট এক সপ্তাহ একটা ক্লাসও করে না, তাদেরকে আমরা কি করব, ব্যান করব গ্রুপ থেকে প্রায় মোটামুটি 1 উইকের জন্য পরবর্তী। সো বি কেয়ারফুল, সব ক্লাস করতে হবে, রেসপন্স করতে হবে। কজ অফ ওয়াটার পলিউশন ইনক্লুড, আচ্ছা পানি দূষণের কারণগুলোর মধ্যে রয়েছে, দেখো কজ, কজ মানে কারণ, ওয়াটার পলিউশন মানে ওয়াটার মানে পানি দূষণের কারণ, ইনক্লুড অর্থাৎ কারণগুলোর মধ্যে রয়েছে, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত বা আছে এরকম, ঠিক আছে, আছে যে ইনক্রিজ সেডিমেন্ট ফ্রম সয়েল ইরোশন অর্থাৎ মাটি ক্ষয়ের ফলে পলি বৃদ্ধি। দেখো ইনক্রিজ, ইনক্রিজ সেডিমেন্ট, সেডিমেন্ট মানে কি পলি, ঠিক আছে, আর ইনক্রিজ মানে বৃদ্ধি, ফ্রম সয়েল ইরোশন মানে কি মাটি ক্ষয়, মাটি ক্ষয়ের ফলে কি হয়, পলি বৃদ্ধি হয়, অ্যান্ড ইমপ্রপার, ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং এবং অনুপযুক্ত, ইমপ্রপার মানে কি অনুপযুক্ত, ওয়েস্ট ডিসপোজাল মানে বর্জ্য নিষ্কাশন, ওয়েস্ট মানে কি বর্জ্য, আর ডিসপোজাল মানে কি নিষ্কাশন মানে বর্জ্য রাখা, অ্যান্ড লিটারিং, লিটারিং মানে হচ্ছে কি বলতো, লিটারিং মানে হচ্ছে কি বলতো ময়লা ফেলা এক কথায়, ঠিক আছে, যে এই যে অনুপযুক্ত বর্জ্য নিষ্কাশন এবং ময়লা ফেলা, তারপর মাটি ক্ষয়ের ফলে পলি বৃদ্ধি, ল্যাকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইজ, তারপর হচ্ছে ল্যাকেজ, ল্যাকেজ মানে কি বলতো, ল্যাকেজ মানে কমে যাওয়া বা পড়ে যাওয়া, সয়েল পলিউশন মানে কি মাটি দূষণ, ইনটু ওয়াটার সাপ্লাইজ অর্থাৎ এই পানি সরবরাহে, ওয়াটার সাপ্লাইজ অনেক সময় দেখা গেছে যে নিচ থেকে পানি উত্তোলনের কারণেও আমাদের এই মাটি হচ্ছে তোমার এই যে পানি সাপ্লাইয়ের কারণে অনেক সময় কি মাটি তোমার দূষণ হয়, এক কথায় মাটি চুইয়ে পড়ে মানে মাটি ভেঙে পড়ে এরকম একটা কথা। তারপরে ইনফ্যাক্ট আসলে পলিউশন মানে এখানে কয়েকটা কারণের মতো বলছে, এটা একটা বিষয়, এটা একটা বিষয়, এটা একটা কারণ, এটা একটা কারণ, এটা যে মূল থিমস, আর এগুলো হচ্ছে কারণ, 1 2 3, আচ্ছা 2 1 দিতে পারি। ওকে, ইনফ্যাক্ট আসলে পলুটিং দ্য ল্যান্ড, প্রকৃতপক্ষে আসলে জমি মানে মাটি যে দূষণ হওয়া, দূষণ করা মানে হচ্ছে মিন্স মানে অর্থ হচ্ছে পলুটিং দ্য ওয়াটার মানে পানি দূষণ, অর্থাৎ মাটি দূষণ মানে হচ্ছে পানি দূষণ। And industrial trial waste must not be disposal, অর্থাৎ এই যে তোমার শিল্প যে ওয়েস্ট বর্জ্যগুলো আছে, শিল্প বর্জ্যগুলো আছে, মাস্ট নট বি সেটা কি ফেলা যাবে না, সেটা কি করা যাবে না, ফেলা যাবে না, মাস্ট নট বি ডিসপোজাল, এটা ফেলা যাবে না, কেন ফেলা যাবে না, কারণ ইন, কোথায় ফেলা যাবে না, রিভার্স আর লেকস মানে নদী অথবা হ্রদে ফেলা যাবে না, বুঝতে পারছো। আর বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডাস্ট্রি কি হয়, বুড়িগঙ্গা নদীর তীরে অনেক ইন্ডাস্ট্রি আমরা দেখতে পাই যে বর্জ্যগুলো সম্পূর্ণ নদীতে ফেলে দেয়, যার কারণে বুড়িগঙ্গা নদী প্রচুর কালো, তোমরা অনেকে হয়তো জানো, অনেকে জানো না, হতে পারে এরকম। একটু লাইনে থাকবে প্লিজ, আমি একটা এমার্জেন্সি কলে আসছি। হ্যালো।
এক্সট্রিমলি সরি। তোমরা মনে করতে পারো যে স্যার আসলে কেমন, যে তোমার হচ্ছে ক্লাসে রেখে স্যার হচ্ছে মানে ফোনে কথা বলতেছে। কি রে, কি হলো? আচ্ছা, অনেকে কি রাগ দেখাচ্ছ? আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি। অ্যাকচুয়ালি কি মানে আমি কারো ফোন ধরি না ক্লাসের মাঝখানে, মানে এইটা ছিল কি, এইটা আমাদের হচ্ছে প্ল্যাটফর্ম কেন্দ্রিক একটা চুক্তির বিষয় ছিল। মানে আমরা আমেরিকা একটা কোম্পানির সাথে আল্লাহর রহমতে একটা চুক্তিতে যাচ্ছি সামনে। তো ওইটা নিয়ে হচ্ছে ওইটার পার্সপেক্টিভ, ওই কাজের সূত্রে একজনের খুব জরুরি, মানে ওনার ফোনটা আমি এখন যদি না ধরতাম তাহলে তার সাথে পরবর্তীতে দেখা গেছে পাইতে অনেকটা সমস্যা হয়ে যেত আমার। ঠিক আছে, মানে এটা একটা অনেক টাকার ব্যাপার ছিল। সো যার কারণে একটু এমার্জেন্সি আমি কথাটা বলেছি, তো এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো যাই হোক, আমরা যেখানটাতে ছিলাম সেই জায়গাটা একটু ফিরতে চাই, তাহলে বেটার হবে। খেয়াল করো, লিকেজ সয়েল পলিউশন। আচ্ছা, আমরা এই বিষয়টা পড়লাম, রাইট? সো আচ্ছা, লিকেজ সয়েল পলিউশন ইনটু ওয়াস্ট, অর্থাৎ মাটি দূষণ, পানি সরবরাহ, চুইপার, এটা পড়ছি। ইনফ্যাক্ট আসলে পলিউটিং দ্য ল্যান্ড, প্রকৃতপক্ষে জমি বা মাটি দূষণ করা মানে মিন্স পলিউটিং দ্য ওয়াটার, পলিউটিং দ্য ওয়াটার অর্থাৎ পানি দূষণ করা, অর্থাৎ মাটি দূষণ মানে হচ্ছে পানি দূষণ হওয়া, কারণ মাটির নিচে কি পানি। ওকে, তো ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্টেজ মাস্ট নট বি ডিসপোজাল, শিল্প বর্জ্য ফেলা যাবে না, কারণ শিল্প বর্জ্য কোথায় ফেলবে? মাটির নিচে ফেলতে হবে, রাইট? বা গর্ত করে, তো ওই জায়গা থেকে কিন্তু এটা আবার পানির সাথে মিশে যাবে। ওই জায়গা থেকে বলা হয়েছে, তাহলে কিভাবে করা প্রয়োজন? কারণ এগুলো কি রিভার এবং লেকস, এগুলোর সাথে মিশে যাবে। তারপর হচ্ছে কি ইউজ পেস্টিসাইডিস মিনস, পেস্টিসাইডিস মিনস অর্থাৎ কীটনাশক ব্যবহারের অর্থ হলো, পেস্টিসাইডিস মানে হচ্ছে কীটনাশক, কীটনাশক ব্যবহারের অর্থ হলো দ্যাট, যে হোয়েন ইট রেইন, যখন বৃষ্টি হয়, কেমিক্যালস ওয়াশ ইনটু দ্য ওয়াটার বডিজ, তখন কি রাসায়নিকগুলো ধুয়ে জলাশয়ে গিয়ে পড়ে। অর্থাৎ তুমি মাটিতে ফেলার মধ্যে, এখানে আরেকটা কাহিনী হচ্ছে কি, মাটিতে যখন ফেলবে একটা ময়লা বা আবর্জনা, যখন বৃষ্টি হয় তখন ওই ময়লা আবর্জনা কি বলতো ধুয়ে নদীর সাথে, নদীতে নদীতে চলে যায়, পানিতে মিশে যায়, এরকম। যেমন ঢাকা শহরে যেটা হয়, অনেক ময়লা আবর্জনা থাকে, যখন প্রচুর বৃষ্টি হয় তখন কি ড্রেনের তোমার ইগুলো আটকে যায়, ময়লা আবর্জনায় আটকে যাওয়ার কারণে যেটা হয়, ওই পানিটা পুরা দেখা গেছে তোমার ঢাকা শহরের রাস্তায় জমে যায়, মানুষের হাঁটুর উপর পর্যন্ত পানি উঠে যায়, এরকম একটা অবস্থা। ওকে, আচ্ছা। আচ্ছা, এখানে আমি ক্লাস করাচ্ছি, আবার তোমরা মানে মানে মেসেজিং করতেছো, এখানে কোন ক্লাসে পড়েন কি করেন? ক্লাসটাতে ফোকাস দাও প্লিজ। ওকে, এরপর খেয়াল করো, আমরা এই জিনিসটা পড়লাম, দেন হচ্ছে আমরা নেক্সটে যাব। আচ্ছা, তোমাদের প্রশ্ন করব কিন্তু, এই যে পড়াচ্ছি না, এই প্যাসেজটার উপরে আমি এমসিকিউ রাখছি, উত্তর উত্তর সহ আছে, বাট উত্তরটা ঢেকে রাখবো, এবং তোমাদের প্রশ্ন করব, সবাই উত্তর দিবা। যে যদি একটা উত্তর কেউ না দাও তাহলে আমি আর ক্লাস করাবো না, কেটে দিব, শেষ। আচ্ছা, এরপরে খেয়াল করো, আমরা একটু নেক্সটে যাই, যে সয়েল পলিউশন। এইবার পরবর্তী পয়েন্ট হচ্ছে কি মাটি দূষণ বা সয়েল পলিউশন যেটাকে বলে। দেখো, অ্যামং দ্য মোস্ট সিগনিফিকেন্ট কজ অফ সয়েল পলিউশন, অর্থাৎ মাটি দূষণের আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটা, কারণ দেখো, অ্যামং কারণের মধ্যে, এমন মানে কি মধ্যে, মানে অনেকগুলো বিষয়ের মধ্যে, মোস্ট সিগনিফিকেন্ট অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে সয়েল পলিউশন, মাটি দূষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে ইজ হলো দ্য এনরমাস ভলিউম অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, অর্থাৎ কি বিপুল পরিমাণ শিল্প বর্জ্য। দ্য এনরমাস ভলিউম অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, অর্থাৎ বিপুল পরিমাণ কি শিল্প বর্জ্য। এনরমাস মানে কি প্রচুর, ভলিউম মানে কি পরিমাণ, ইন্ডাস্ট্রিয়াল মানে কি, ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প, ওয়েস্ট মানে কি বর্জ্য, অর্থাৎ বিপুল পরিমাণ শিল্প বর্জ্য। এটা হচ্ছে কি মাটি দূষণের অন্যতম প্রধান কারণ, কারণ শিল্প কারখানা কি অনেক বর্জ্য থাকে, অনেক বর্জ্য। এরপরে আসো পরবর্তীতে, হুইচ ইজ বিং প্রডিউসড এভরিডে, যা প্রতিদিন উৎপাদিত হচ্ছে। দেখো, হুইচ ইজ বিং প্রডিউসড, প্রডিউসড মানে উৎপাদন হওয়া, যা প্রতিদিন উৎপাদিত হচ্ছে, বাট নট ডিসপোজাল, কিন্তু প্রপারলি, কিন্তু সঠিকভাবে নিষ্কাশন করা হচ্ছে না। উৎপাদন মানে কি, কলকারখানা কি বানায়, ধরো পোশাক কারখানা হতে পারে বা খাবারের কারখানা, তো পোশাক কারখানা কি ওই যে টুকরা কাপড় এগুলো ফেলে দেয়, রাইট? সো ময়লা আবর্জনা, সুতা, এরকম। আবার দেখা, আমি যদি অন্য কোনো যে কোনো কারখানা বলো, সবকিছুরই কিন্তু একটা ময়লা আবর্জনা থাকে, ওয়েস্টেজ থাকে, রাইট? সো এই যে প্রতিদিনের উৎপাদন হওয়ার পরে যে যত ময়লা আবর্জনা, এটা কিন্তু কি প্রতিদিনই কি ভেনিশ হয়ে যায়? না, কারণ একটা প্লাস্টিক পচতে সময় লাগে কত জানো তোমরা?
একটা প্লাস্টিক মাটিতে ফেললে 200 বছর লাগে পচতে। কত বছর? 200 বছর। তাহলে চিন্তা করে দেখো তো যে তোমার আহ এই 200 বছর লাগে, তার মানে এরকম প্রতিদিন আমরা ফেলাচ্ছি প্লাস্টিক বর্জ্য থেকে শুরু করে অনেক কিছু, কিন্তু এগুলো তো পচতেছে না, তার মানে পরিবেশের উপর কতটা বিরূপ প্রভাব ফেলতেছে। সো দ্য মিসম্যানেজমেন্ট অফ হাউস হোল্ড ওয়েস্ট ওয়েস্ট অর্থাৎ গৃহস্থালী বর্জ্যের যে অব্যবস্থাপনা, অর্থাৎ মিসম্যানেজমেন্ট অব্যবস্থাপনা হাউস হোল্ড ওয়েস্ট। এবং আবার কিছু বিষয় আছে, যেমন আমাদের বাসার যে হচ্ছে যে আমরা ময়লা আবর্জনা প্রতিদিন হয়, আমরা হচ্ছে হয়তো ময়লা আলাদা নিয়ে যাই, কিন্তু এখানে কি এটাও কিন্তু অব্যবস্থাপনা, তারা ফেলে রাখে অনেক জায়গায়, এরকম হয়। বা অনেক আছে যে বাসা থেকে নিচে ফেলিয়ে রাখে, একটা সাইডে রাখে, এরকম অনেক জায়গায় আমরা দেখতে পাই রাস্তাঘাটে। তো পার্টিকুলারলি দ্য পলিথিন শপিং ব্যাগস, মানে বিশেষ করে যে পলিথিন যে ব্যাগগুলো রয়েছে, হ্যাজ কস্ট সিরিয়াস থ্রেট, যেটা আসলে মারাত্মক হুমকি। কেন? কারণ এই পলিথিন, দেখো আমরা বাজারে যাই, পলিথিন যেটাই কিনি, ধরো তুমি 10 টাকার মশলা কিনলা, কথার কথা, পলিথিন। লেবু কিনলা 4টা, পলিথিন। 4টা ডিম কিনলা, পলিথিন। আলু কিনলা 1 কেজি, পলিথিন। পেঁয়াজ কিনলা, পলিথিন। মাছ কিনলা, পলিথিন। মুরগি কিনলা, পলিথিন। সবকিছু কোথায় নিয়ে আসে? পলিথিন। মানে এত এত পলিথিন, এবং একটা পলিথিন পচতে মাটিতে প্রায় প্রায় 100 বছর সময় লাগে। প্লাস্টিক পচতে লাগে কত? 200 বছর। তার মানে এটা একটা কি মারাত্মক হুমকি, কারণ পলিথিন প্রচুর পরিমাণে হচ্ছে, প্লাস্টিকটাও তাই। তো দা টু সয়েল অ্যান্ড ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ মাটি এবং নর্দমা ব্যবস্থাপনার জন্য, এই পলিথিন হচ্ছে একটা মারাত্মক থ্রেট। সো পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স আর ইউজফুল, অর্থাৎ কীটনাশক এবং সার উপকারী। দেখো, পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স অর্থাৎ কীটনাশক এবং সার উপকারী, অর্থাৎ ফর প্লান্ট গ্রোথ, উদ্ভিদের জন্য, উদ্ভিদ বৃদ্ধির জন্য। বাট দেয়ার ওভার ইউজ হ্যাজ লেড সয়েল পলিউশন, কিন্তু তাদের অতিরিক্ত, খেয়াল করবা, কিছু কিছু ময়লা আবর্জনা আমাদের কীটনাশক বা সার তৈরি করে, বুঝতে পারছো? কিন্তু কথা হচ্ছে, আমাদের ফসলের জন্য যতটুকু কীটনাশক বা সার প্রয়োজন, তার চেয়ে অতিমাত্রায় যদি এটা হয়, তাহলে ওই ক্ষেত্রে কি বলতো, এটাকে সয়েল পলিউশন বলে। তো এইটাই বোঝানো হয়েছে যে বাট দ্য ওভার ইউজ হ্যাজ লেড টু সয়েল পলিউশন, কিন্তু তাদের অতিরিক্ত ব্যবহার মাটি দূষণের কারণ হয়েছে। মাটি দূষণের কি হয়েছে? কারণ হয়েছে। ওকে, ফাইন। এরপর আমরা একটু নেক্সটে যাই। আচ্ছা, এইবার আমাদের কিন্তু প্যাসেজটা প্রায় শেষের পথে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা, তাহলে বিষয়টা ভালো করে বুঝতে পারবে। দেখো, ন্যাচারাল ফার্টিলাইজার্স অ্যান্ড কম্পোস্ট, মানে প্রাকৃতিক সার এবং কম্পোস্ট। খেয়াল করো, ন্যাচারাল ফার্টিলাইজার্স অ্যান্ড কম্পোস্ট, প্রাকৃতিক সার এবং কম্পোস্ট ক্যান বি ইউজড, মানে এটা কি ব্যবহার হতে পারে ইনস্টিড অফ দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভস, অর্থাৎ প্রাকৃতিক সার এবং কম্পোস্ট ব্যবহার হতে পারে, ক্যান বি ইউজড, ব্যবহার হতে পারে, ক্যান বি ইউজড অর্থ কি ব্যবহার, এই যেমন এই শব্দটুকু দেখো, ক্যান বি ইউজড, এটা অর্থ কি ব্যবহার হতে পারে। ওকে, ব্যবহার হতে পারে। আবার এটাকে যদি আমরা এরকম বলি, ক্যান ইউজ, ব্যবহার করতে পারো, রাইট? ক্যান বি ইউজ, ব্যবহার হতে পারে, ইন এনি ওয়েজ, যে কোনো উপায়ে, মানে এটার সাথে তুমি শব্দ লাগিয়ে তুমি অনেক কিছু বলতে পারো। তারপর এখানে বলছে কি ন্যাচারাল ফার্টিলাইজার এন্ড কম্পোস্ট, অর্থাৎ প্রাকৃতিক সার এবং কম্পোস্ট, রাইট? সো এবার দেখো, ইনস্টিড অফ দেয়ার, অর্থাৎ প্রাকৃতিক সার এবং কম্পোস্ট ব্যবহার করা যেতে পারে ইনস্টিড অফ দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভস, অর্থাৎ রাসায়নিক বিকল্পের পরিবর্তে। অর্থাৎ আমরা রাসায়নিক সারের পরিবর্তে এই ময়লা আবর্জনা থেকেও অনেক সময় সার বা কীটনাশক তৈরি করে, এটা হচ্ছে আমরা প্রাকৃতিক হিসাবে, কম্পোস্ট সার হিসেবে ব্যবহার করতে পারি, রাইট? সো রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে, অর্থাৎ পুনঃপ্রক্রিয়াজাতকরণ হলো কি বলতো আরেকটি উপায়। পুনঃপ্রক্রিয়াজাতকরণ হচ্ছে কি বলতো আরেকটি উপায়, টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন, অর্থাৎ মাটি দূষণ কমাতে এবং নিয়ন্ত্রণ করতে, টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন। ওকে, ফাইন। এবার দেখো, প্লান্টিং ট্রিজ অ্যান্ড রিফরেস্টেশন, অর্থাৎ গাছ লাগানো বা হচ্ছে বনায়ন করা, যেটাকে বলা হয় যে প্লান্টিং মানে কি, প্লান্টিং মানে লাগানো, কি লাগানো, গাছ লাগানো। রিফরেস্টিং অথবা বনায়ন মানে কি, বনাঞ্চল তৈরি করা,
ঠিক আছে, যে হেল্প প্রিভেন্ট সয়েল এরিশন অ্যান্ড পলিউশন, যেটা কি মাটি ক্ষয় এবং দূষণ রোধে সাহায্য করবে। খেলো, মাটি দূষণ রোধে সাহায্য করবে কেন? কারণ ওই গাছগুলো ওই আবর্জনা ওই ময়লাগুলো সার হিসেবে ব্যবহার করবে, আর গাছ হওয়ার কারণে মাটিতে শিকড় যখন পৌঁছাবে তখন কি মাটি আর ক্ষয় হবে না। বুঝতে পারছো? তো দুইটা দিকে মূলত এই কাজটা হবে। তো আশা করছি তোমরা এই বিষয়টা ভালো মতো ক্লিয়ার হইতে পেরেছো। এটা কি দিলা? ক্লিয়ার? সো চলো আমরা একটু নেক্সটে যাই। নেক্সট বলতে কোশ্চেনে যাব। এই উত্তর দেখা যাবে না, উত্তর দেখাবো না, উত্তর দেখাবো না তোমাদের কারোকে। ওকে ফাইন। আচ্ছা, তোমরা এই এক নাম্বারটা উত্তর দিবা। বলছে হু আর দ্য ওয়ার্স্ট সাফার্স অফ এনভায়রনমেন্টাল পলিউশন। আচ্ছা, পরিবেশগত দূষণ, দূষণে আসলে কারা সবচেয়ে বেশি ভুক্তভোগী? কারা বলতো? রুরাল পিপল, আরবান ডেলার্স, নাকি ফার্মার্স, নাকি ফিশারম্যান? অপশন চারটা, এ বি সি ডি। তুমি এখানে নামও লিখতে পারো অপশনের, অথবা শুধু এ লিখতে পারো বা শুধু বি লিখতে পারো, এটা করতে পারো। দ্রুত আনসার করো, এইটা আনসার করলে নেক্সটে যাবো। দ্রুত, সময় মাত্র 10 সেকেন্ড, দ্রুত করো সবাই। সবাই দ্রুতই করো। ওকে, মাশাআল্লাহ, অনেক আনসার দিছো। শাহনাজ পারভিন মুন্নি বলছে বি। আরিশা, আরিশা বলছো বি। আফসানা বি। আদ্দিন রহমান বি। ভেরি গুড, তোমাদের আনসারটি সঠিক হয়েছে। আরবান ডিওল। ওই উত্তরটাই বের হয়ে গেল। হাই হাই, কি করলাম! এই তোমরা দেখছো নাকি? ওকে, দেখো নাই? আই এম শিওর, আই এম শিওর তোমরা দেখোনি। ওকে ফাইন। এরপরে, what has created significant environmental problems in বাংলাদেশ? আচ্ছা দেখো, বাংলাদেশে পরিবেশগত সমস্যা মানে গুরুত্বপূর্ণ সমস্যা কি? অর্থাৎ হোয়াট হ্যাজ ক্রিয়েটেড মানে কোন কোন সমস্যাটা, মানে বাংলাদেশে পরিবেশগত কোন সমস্যাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? বলো। এগ্রিকালচারাল, নাকি ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, নাকি রিফরেস্ট্রেশন, নাকি এডুকেশন? উত্তর দাও। এটা উত্তর দাও মনে হয় আমি মনে করি সবচেয়ে সহজ। উত্তর দাও সবাই। সবাই উত্তর করে ফেলো। বি। আচ্ছা, শাহনাজ, তারপর হচ্ছে তোমার আরিশা বি বলছো। সবাই বি। বি 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 বি। আচ্ছা বি বি বি। আচ্ছা বি বি বি। ওকে ফাইন, সঠিক আনসার ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানে হচ্ছে তোমার অবিচারহীন, তোমার হচ্ছে কি শিল্পায়ন, অবিচারহীন শিল্পায়ন মানে ব্যাপক শিল্পায়ন, অনেক বেশি শিল্পায়ন, ওইটা। এই উত্তর দেখে ফেলেছো নাকি?
ওকে ফাইন, আশা করছি তোমরা দেখোনি। এরপর চলো তোমাদের 3 নাম্বারটা। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ মেজর সোর্স অফ এয়ার পলিউশন, অর্থাৎ তোমার বায়ু দূষণ, বায়ু দূষণের আসলে প্রধান উৎস কোনটা? প্লান্টিং ট্রিস, ব্রেকিং প্লেস, রিসাইক্লিং, ইউজিং সিএনজি, কোনটা হবে বলো? সবাই উত্তর করে ফেলো। এমডি কাজিমউদ্দিন, আচ্ছা, জয়েন হয়েছে। হুম, ক্লাস করতে হবে সবাইকে নিয়মিত, প্রথম থেকে, শুরু থেকে। সবাই দ্রুত 3 নাম্বারটা আনসার করে ফেলো। আমি একটু জানতে চাই সবাই। তোমাদের একটা নিউজ দিয়েছিলাম, কি দিয়েছিলাম? নিউজটা কি ছিল? যে আচ্ছা, নিউজটা এভাবে না দিয়ে আলাদা একটা ভিডিও দেবো না, তাহলে তোমরা সবাই দেখতে পাবা। আচ্ছা, আফসানা বলছো বি হবে, কে রে ভাই? সবই বি, বি। বি, বি। শাহানাজ, আরিশা, আফসানা, ওকে ফাইন, বি। ওকে, ভি, ব্রিকলেন্স। আচ্ছা, এরপরেরটাও, আচ্ছা এরপরেরটা দেখো, ব্রিক ক্লিনস, অর্থাৎ ইটের ভাটাটা হচ্ছে সবচেয়ে বেশি মানে হচ্ছে বায়ু দূষণের জন্য সমস্যা। এবার দেখো, হাউ ক্যান উই মিনিমাইজ এয়ার পলিউশন ফ্রম ভেহিকলস, অর্থাৎ যানবাহন থেকে কিভাবে আমরা এয়ার পলিউশনটাকে কমাতে পারি? অ্যাভয়েডিং কার্স ওল্ডার দেন 20 ইয়ার্স, মানে 20 বছরের চেয়ে 20 বছরের যে বেশি বয়সী যে গাড়িগুলো আছে সেগুলো আমরা উঠিয়ে যদি দিতে পারি। এইবার দেখো পরবর্তীটা কি বলছে, যে হোয়াট টাইপ অফ ফুয়েল ইজ এনকারেজড ফর কার্স টু রিডিউস পলিউশন, অর্থাৎ তোমার দূষণ কমাতে আসলে গাড়ির জন্য কোন বিষয়টা উৎসাহিত করা হয়েছে? সেটা হচ্ছে সিএনজি অর এলপিজি ব্যবহারের ক্ষেত্রে। ওকে ফাইন, এবার 6 নাম্বারটা তোমরা আনসার করবা। ওকে, 6 নাম্বারটা তোমরা আনসার করবা, ঠিক আছে? দেখো 6 নাম্বারটা কি আছে, হোয়ার ক্যান ওয়াটার পলিউশন অকার, আসলে কোথায় পলিউশন মানে দূষণ ঘটতে পারে, পানি দূষণ করতে পারে, সরি, হোয়ার ক্যান ওয়াটার পলিউশন অকার, কোথায় পানি দূষণ করতে পারে বলো? ওনলি ইন রিভার্স, ওনলি ইন লেকস, ইন অল ওয়াটার বডিজ, অনলি ইন ওশেনস, কোথায় হবে? একটু আনসার করো সবাই, দ্রুত দ্রুত আনসার করো। সবাই দ্রুত আনসার করে ফেলাও। ওকে, আচ্ছা, বি, শাহনাজ পারভীন। আচ্ছা, নাম্বার বলবা, নাম্বার না বললে বুঝতে পারি না, কারণ তোমাদের দেখা গেছে শাহনাজ মুন্নি বা যাই হোক, তোমরা আফসানা বলো, সবাই অনেক বি সি আনসার করছো, আর ওই কোন থেকে তোমরা আসলে 6 আনসার করছো এটা বোঝাটা একটু সমস্যা, এই জন্য নাম্বার দেবা, 3-এ 6-এ বি বা 6-এ সি এটা। আচ্ছা, শাহনাজ পারভীন বি বলছো, আচ্ছা সি বলছো, আফসানা বলছো সি। ওকে ফাইন, একটু দেখি তো কারটা সঠিক হয়। Only in rivers, only in lakes, in all water bodies, only in oceans, in all water bodies. So it is there. This is the correct answer. So now, please say the answer. Number is 7. What cause water pollution through soil? অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে যে মাটির মধ্য দিয়ে আসলে পানি দূষণটা কেমনে ঘটে বা ঘটে, এটা কি প্রপার ডিসপোজাল নাকি ল্যাকেজ অফ সয়েল পলিউশন? অর্থাৎ এই যে মাটির মধ্যে যে আমরা পানি দূষণটা ঘটে কিভাবে কিভাবে এর কারণটা কি? প্রপার ডিসপোজালের কারণে, না ল্যাকেজ অফ সয়েল পলিউশন, নাকি ক্লিন রেইন, নাকি প্লান্টিং গ্রাস? একটু বলো, তোমরা বলো, দ্রুত বলে ফেলো।
আচ্ছা বি বলছো, মুন্নি, গুড। আফসানা বলছো বি, ওকে। আবার বিবি। ওকে, দেখা যাক। ক্লিন রেইন, leakage of soil pollution. Wow, this is the correct answer. গুড, তোমরা পারো। বাহ, তোমরা পারো। আচ্ছা তাহলে আমি দেখো, এবার দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স অফ। আচ্ছা একটু মিস্টেক হয়েছে, সবগুলো বি দেওয়া হয়ে গেছে, কারণ শীটটা তো আসলে আমাদের কি বলো ওটাকে, অপারেটিং দিয়ে বানাই। সো ওই ক্ষেত্রে যেটা হয়েছে, একটু ওদের আনসারটা চাইলে ওরা একটু ওলটপালট করে দিতে পারতো। সো এই আর কি। যাই হোক, তো হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স অফ থ্রোয়িং টক্সিক সাবস্টেন্সেস নিয়ার ওয়াটার সোর্স, অর্থাৎ এখানে বলা হয়েছে যে পানির উৎস, অর্থাৎ কাছাকাছি পানির উৎস মানে বিষাক্ত বস্তুগুলো আসলে কিভাবে, এর ফলাফলটা কি, যে বিভিন্ন পানির উৎস থেকে যে বিষাক্ত বস্তুগুলো মিশে যায় পানির সাথে, তো এটার ফলাফলটা কি আসলে, এটা ওয়াটার গেটস পলিউটেড, এতে করে পানিটা দূষিত হয়ে যায়। তারপরে আছে হোয়াই শুড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট নট বি ডিসপোজাল ইন। আচ্ছা, যে নদীতে আসলে নিষ্কাশন করা ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্টেজ এটা উচিত নয় কেন, এর উচিত নয় কেন, কারণ হচ্ছে একটু সেফ ফিশ, মাছ বাঁচাতে। যেমন বুড়িগঙ্গা নদীতে ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্টেজ হারানোর কারণে কি বুড়িগঙ্গা নদী পুরো কালো, মানে ধরাও যায় না এরকম একটা অবস্থা, দুর্গন্ধ এবং পুরো কালো, এবং মাছ তো নাই। ঠিক আছে, এবং তার মানে কি মাছ বাঁচাতে ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্টেজ গুলো আমরা কি রিভারে ডিসপোজাল করব না, টু প্রিভেন্ট ওয়াটার পলিউশন এবং পানি দূষণ রোধ করতে, টু কিপ ওয়াটার ক্লিয়ার এবং পানিকে পরিষ্কার রাখতে। ঠিক আছে, তার মানে কি অল অফ অ্যাভ, সবগুলোই হবে। এবার দেখো, হোয়াট হ্যাপেন্স হোয়েন ইট রেইনস অন লংস ইউজিং পেস্টিসাইডস। আচ্ছা এখানে বলা হয়েছে যে হ্যাপেন্স মানে কি ঘটা, ইট রেইনস অন দ্য লংস অফ। আচ্ছা আচ্ছা, যখন হচ্ছে বৃষ্টি হয় আসলে, তখন এই যে সার মানে হচ্ছে কীটনাশক গুলো আসলে কি ঘটে আসলে, এক কথা হচ্ছে কেমিক্যালস ওয়াশ ইনটু ওয়াটার বডিজ, মানে কেমিক্যাল গুলো কি করে বলতো, এটা হচ্ছে পানির সব জায়গায় হচ্ছে মিশে যায়, ধুয়ে যায় এক কথায় বৃষ্টি হলে। ওকে, এরপর দেখো তোমাদের আছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট কজ অফ সয়েল, সয়েল পলিউশন আসলে গুরুত্বপূর্ণ মানে হচ্ছে কারণটা কি, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। এই তো এইরকম হচ্ছে অনেক কোশ্চেন আছে, তোমরা একটু পড়বা, 20টা প্রশ্ন আমি দিয়েছি এখানে। ঠিক আছে, সো এই প্রশ্নগুলো একটু পড়বা, পড়লে তোমরা আরো ভালো করে বুঝতে পারবা। এইবার আসে তোমাদের শর্ট কোশ্চেন অ্যান্ড আনসার। সো এগুলাও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষা আসবে। তো এখানে একটা বিষয় খেয়াল করো, হোয়াট আর দ্য মেইন টাইপস অফ পলিউশন মেনশনড ইন দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজে যে আসলে পলিউশনের কথা কি ধরনের মানে কোন প্রধান পলিউশনের কথা আসলে প্যাসেজে বলা হয়েছে, সেটা হচ্ছে দ্য মেইন টাইপস অফ পলিউশন, অর্থাৎ পলিউশনের যে প্রধান কারণগুলো ইন বাংলাদেশে আর এয়ার পলিউশন, সেগুলো হলো এয়ার পলিউশন, বায়ু দূষণ, সয়েল পলিউশন, মাটি দূষণ, অ্যান্ড ওয়াটার পলিউশন, পানি দূষণ। ঠিক আছে, তো দিস প্রবলেমস হ্যাভ সিগনিফিকেন্টলি ইনক্রিজড, মানে এই সমস্যাগুলো আসলে খুবই অধিক হারে বেড়ে যাচ্ছে ডিউ টু ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানে অর্থাৎ শিল্পায়নের অব্যবস্থাপনার কারণে। ওকে, এবার দেখো, হোয়াই আর আরবান ডেভেলপার্স দ্য ওয়ার্স্ট সাফার্স পলিউশন, কেন আসলে মানে শহরের বাসিন্দারা পলিউশনে অনেক ভোগেন, এর কারণটা কি, এর কারণ হচ্ছে আরবান ডেভেলপার্স আর দ্য ওয়ার্স্ট সাফার্স, তারা হচ্ছে প্রচন্ড ভোগে থাকে, বিকজ ইন্ডাস্ট্রিজ, কারণ এখানে অনেক কলকারখানা থাকে, ব্রিক লেইনস, এখানে অনেক ইটের ভাটা থাকে, অ্যান্ড হাই ভলিউমস, এবং প্রচন্ড পরিমাণ অফ ট্রাফিক জ্যাম থাকে। তো আর্টস কনসেন্ট্রেটেড ইন সিটিস, যেটা আসলে মানে শহরকে ঘিরে এগুলো হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তো দিস লিডস, মানে এটা হচ্ছে পরিচালিত হয় বা এটা দেখা যায়, টু সেভার এয়ার, মানে প্রচন্ড বায়ু, অ্যান্ড ওয়েস্ট রিলেটেড প্রবলেমস, এবং এবং হচ্ছে আবর্জনা, মানে ওয়েস্ট বলতে আবর্জনা সম্পর্কিত সমস্যা ইন আরবান এরিয়াস, মানে হচ্ছে শহরের এরিয়াগুলোতে। বুঝতে পারছো, এর উত্তরটা অনেক গোছানো, এর চেয়েও তোমরা আরো চাইলে প্যাসেজ থেকে তোমরা নিতে পারো। এবার দেখো আছে কি, হোয়াট আর দ্য মেজর সোর্স অফ এয়ার পলিউশন ইন বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশে হচ্ছে তোমার বায়ু দূষণের ক্ষেত্রে আসলে প্রধান কারণটা কি, যে দ্য মেজর সোর্স ইনক্লুড পয়জনাস এক্সহাস্ট, অর্থাৎ প্রধান কারণ, হ্যাঁ প্রধান কারণ বা প্রধান উৎস হলো পয়জনাস এক্সহাস্ট, অর্থাৎ বিষগুলো কি হওয়া, নির্গত হওয়া, মানে ধোঁয়া নির্গত হওয়া, বিষাক্ত ধোঁয়া, ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, মানে কি শিল্প কারখানার মানে হচ্ছে বা ওখান উৎপাদন থেকে, অ্যান্ড ব্রেক লেন্স এবং ইটের ভাটা থেকে, অ্যান্ড ওল্ড ভেহিকলস এবং
পুরাতন গাড়ি থেকে, অ্যান্ড ডাস্ট ফর্ম রোডস, এবং রোডে যে ময়লা আবর্জনা স্তূপ করে রাখা হয় সেখান থেকে, কনস্ট্রাকশন সাইটস এবং যেখানে ঘর বাড়ি বানানো হয়, বাড়ি বানানো হয়, সেখান থেকে মূলত এই প্রধান উৎস, মানে বিষাক্ত ধোঁয়ার। ঠিক আছে, বিষাক্ত ধোঁয়ার প্রধান উৎস। তো তোমরা বুঝতে পারছো। তো এই আমি এখানে কিন্তু এই পরবর্তী যে কোশ্চেন গুলো আসবে সেগুলো প্রায় সেম ক্যাটাগরি ঘুরে ফিরে, যারা ওইগুলো পড়ছে এগুলো এখানে পড়লেই তোমরা খুব সহজেই বুঝতে পারবা। তো এই কোশ্চেন গুলো অবভিয়াসলি তোমরা ভালো করে পড়বা, এবং এখানে গ্যাপ ফিলিং আছে, বা এটা এখন আসলে পড়তে গেলে অনেক সময় লাগবে, এটা আলাদা একটা ক্লাসে অনুযায়ী হচ্ছে আমরা পড়াবো। ঠিক আছে, ধরো তোমাদের কয়েকটা মানে 2টা ইউনিট মিলিয়ে যে কয়টা লেসন আছে ওই লেসনে সবগুলো গ্যাপ ফিলিং গুলো রেখে তারপরে, আর এখানে তোমাদের সামারিটাও আছে, সো এগুলো আমরা আলাদাভাবে পড়াবো। তো এখন যে প্যাসেজ পার্টটা আমরা শেষ করলাম, মোটামুটি অলরেডি 1 ঘন্টা অনার্স 10 মিনিট হয়েছে। তো যাই হোক, আজকে এ পর্যন্ত থাকবে, এবং তোমাদের এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাবে, আর ক্লাসটা ঠিকঠাক মতো তোমরা বুঝতে পারছো কিনা সেটাও একটু আমাকে বলবা। ঠিক আছে, আমি ক্যামেরার বাইরে আছি, তোমরা প্রশ্ন করতে পারো, আমি প্রশ্ন নিব। ওকে। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি শুনবো। সব ক্লিয়ার? ক্লিয়ার হলে বলে দিবা যে ক্লিয়ার, তাহলে আমি বুঝতে পারবো সব ঠিক আছে। ওকে, বুঝছি, সবাই ভালো থেকো, আজকে এ পর্যন্ত।